ভারতের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত শুভেন্দু অধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রী আর কি, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে খুব জটিল একটা ফতোয়া জারি করছে। জটিল কিন্তু খুবই অ্যাক্টিভ এবং বাস্তবসম্মত এবং অবশ্যই লজিক্যাল। এটা একটা নতুন উদ্ভাবনীয় বটে, অন্তত আমি সেরকম মনে করি। তো সেই নতুন ফতোয়াটা কি? ফতোয়াটা হচ্ছে ট্রেন ট্রেন তাণ্ডবে বেচতে হবে ঘটিবাটি। অর্থাৎ ট্রেন ট্রেন তাণ্ডব মানে হলো, যদি ওই মনে করেন যে যারা নাকি আন্দোলন সংগ্রাম করবে, তো দেখা যায় যে একটা পর্যায়ে তারা তো আসলে আন্দোলন সংগ্রামের নামে সরকারি যে সমস্ত ট্রেন, বাস বা অন্যান্য যে সমস্ত স্থাপনা, এগুলো ভাঙচুর করে, তারপর এগুলো পুড়িয়ে দেয়, এরকম তো হয়, আকসার ঘটে। এগুলো ভারতে যেমন ঘটে, বাংলাদেশেও ঘটে। আমরা বাংলাদেশে তো এই যে গত যে জুলাই আন্দোলন হয়েছিল, তাহলে 2024 সালে কি পরিমাণ সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছিল, পুড়ে গেছিল, ভাঙচুর হয়েছিল, তার তো কোনো ইয়ত্তা নেই। এর রীতিমতো এস্টিমেশন করলে হাজার হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস করেছিল, একেবারে নির্মম নিষ্ঠুর ভাবে, তাই না? আন্দোলনের নামে আর কি করছিল। তো ভারতও তো একই কাজ করে। তো এখন শুভেন্দু অধিকারী একটা জটিল ফতোয়া জারি করছে যে ট্রেন তাণ্ডবে বেচতে হবে ঘটিমাটি। অর্থাৎ এইভাবে যারা সরকারি সম্পত্তি ভাঙচুর করবে, আগুন জ্বালাবে, আহ, তারপরে তাদের বিরুদ্ধে কেস কারবার হবে এবং তাদের ধরে বিচার আচার তো হবেই, জেল জরিমানা তো হবেই। এট দ্য সেম টাইম যে কাণ্ডটা ঘটবে সেটা হলো, ওই যে ক্ষয়ক্ষতি যেটা করলো, ওই ক্ষয়ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য ওই দণ্ডিত ব্যক্তির জায়গা সম্পত্তি যা আছে এইগুলো বিক্রি করে হলেও ওই ক্ষয়ক্ষতি যেগুলো করছে না, ওইটা কিন্তু দিতে হবে, ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে। এখানে মাপ পাওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ দেখা যাবে যে কয়েক কোটি টাকার সম্পদ নষ্ট করছে, তাই না? তো সেক্ষেত্রে হয়তো ক্যাশ টাকা নাই, জমি বেচো, বাড়ি বেচো, স্বর্ণ সোনা দানা বেচো, দরকারে বউও বেচতে পারো, তাই না? তো আমার কাছে এটা খুবই যুগোপযোগী এবং একটা নতুন উদ্ভাবনী ফতোয়া বলে মনে হলো। এটা আসলে দরকার আছে। গণতান্ত্রিক সোসাইটিতে প্রতিবাদ করা যাবে, ধর্মঘট করা যাবে, সবকিছু করা যাবে, কিন্তু কিন্তু সরকারি সম্পত্তি এইটা তো ওই যে সরকার ক্ষমতা আছে তার না, তো এটা তো জনগণের সম্পত্তি। এমনকি যারা নাকি ওইগুলো ভাঙচুর করছে বা যারা নাকি ওইগুলো পুড়িয়ে দিচ্ছে, ওদেরও হয়তো আয়করের বা ট্যাক্সের টাকা ওর মধ্যে আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। এই কারণে বললাম, মানে হয়তো আছে বা অবশ্যই আছে, এই শব্দগুলো বলার উদ্দেশ্য হলো যে আসলে তো অনেক পাবলিক তো আসলে ট্যাক্স দেয় না, তবে অন্যদিক দিয়ে ইনডিরেক্ট ট্যাক্স তো সবই দেয়, যেমন ভ্যাট, VAT, তাই না? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আমরা যখন কোনো পণ্য ক্রয় করি তখন ভ্যালু অ্যাডেড ট্যাক্স তো ওখানে যুক্ত থাকে, তারপরে ট্যাক্সের টাকা দেয় না, তো এটা সরকারের কি কোষাগারে যায়। তো সরকারি যত সম্পত্তি দেখি, তো সেইগুলো তারা সরকার কোথা থেকে এইগুলো তৈরি করে, এগুলো তৈরি করে তো আমাদের ওই যে জনগণের দেওয়া ট্যাক্সের টাকা দিয়ে তো করে, তাই না? এখন আন্দোলন সংগ্রাম করবে, ইসোকে তারা রাস্তা দখল করবে, ইসোকে কোনো সমস্যা নাই, রাস্তায় টায়ার পোড়াক তাতেও কোনো সমস্যা নেই, পুরনো টায়ার পোড়াবে, সমস্যা কি? কিন্তু আন্দোলনের নামে গিয়ে ওই ট্রেন পোড়াবে, তারপরে সরকারি বাস পোড়াবে, সরকারি বিভিন্ন অফিস পোড়াবে, এভাবে তো চলতে দেওয়া যায় না। কারণ যারা নাকি আন্দোলন করছে না তাদেরও তো হিস্সে আছে, তাই না? আর যারা আন্দোলন করছে আসলে তাদেরও হিস্সে আছে। সরকারি ট্রেন বা সরকারি বাস বা সরকারি স্থাপনা, এগুলো তো ভাই দেশের টোটাল জনগণের, 100% জনগণের, সেগুলো তো পোড়ানোর অধিকার তো তাদের নাই। এবং এগুলো পুড়িয়ে জনগণকে বিপদে ফেলার মানে অধিকারও তো তাদের নাই। একটা গণতান্ত্রিক সোসাইটিতে তো এটাই কাম্য, তাই না? অবশ্য অনেকে বলবে যে এইভাবে একটু পোড়াপুড়ি না করলে তো সরকারের টনক নড়ে না, সেটাও কথা। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলার এটাই একটা সমস্যা, নামকাওয়াস্তে গণতন্ত্র থাকে, গণতন্ত্র তো মানে না। তবে ভারতের গণতন্ত্র তো অনেক প্রতিষ্ঠিত। যেমন বাংলাদেশের ক্ষেত্রে হলে দেখা যায় যে ওই রাস্তায় আন্দোলন সংগ্রাম করছে, পাত্তা দেয় না সরকার, পাত্তা দেয় না। কখন পাত্তা দেয়? যখন ভাঙ চুর জ্বালাও পোড়াও শুরু হয় তখন পাত্তা দেয়। ঘটনা কিন্তু সত্য।
কিন্তু এই ঘটনা সত্য কোথায়, কোন দেশে প্রযোজ্য, যেখানে নাকি আসলে সুদে গণতন্ত্র প্রতিষ্ঠিত, যে দেশের জনগণ আসলে গণতন্ত্র জানে না, মানে না, যেমন বাংলাদেশের না, মানে নাম বলা যায়, বাংলাদেশের নাম কষ্টে গণতন্ত্র প্রতিষ্ঠিত, এখানে মানুষও গণতান্ত্রিক না, আর যে সমস্ত রাজনৈতিক দল আছে তারাও গণতান্ত্রিক না। কারণ হলো ওই যে eventually they are Muslims, and according to the doctrine of Islam, democracy is illegal, 100% illegal, because it's against the sovereignty of Almighty Allah. সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ, অথচ গণতন্ত্রে বলে কি সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। তাহলে এটা শিরক হয়ে গেল না? দ্যাটস ওয়াই ইটস ইলিগাল ইন ইসলাম, এন্ড দ্যাটস ওয়াই you can show even a single Muslim country which is 100% democratic. পৃথিবীতে 55-56টা মুসলিম কান্ট্রি আছে, তার কোথাও আপনি গণতন্ত্র দেখাতে পারবেন না। সব জায়গায় নাম কাস্তে গণতন্ত্র, সুদে গণতন্ত্র বলা যায়। এবং যারাই ক্ষমতায় যায় দেখবেন যে সেই ক্ষমতা থেকে আর নামতে চায় না, কারণ যারা নাকি ক্ষমতায় যায় তারা নিজেরাও তো গণতান্ত্রিক না। এটাই আসলে বিস্ময়কর ব্যাপার। এবং এটা আমি বারবার বলি যে মুসলিম যে দেশগুলো আছে সেখানে জনগণ একটা পর্যায়ে দেশের সরকার পরিবর্তন চায়, কিন্তু গণতন্ত্র চায় না। সরকার পরিবর্তন চায় অথচ গণতন্ত্র চায় না। এটা অনেকটা ওই মনে করেন যে ওই আম গাছ না লাগিয়েই আম পেড়ে খেতে চায়, অথবা খেতে ধান না লাগিয়েই ধানের ফসল তুলতে চায়। আরে ভাই, তুমি সরকার পরিবর্তন করতে গেলে তো লাগবে কি সুষ্ঠু নির্বাচন, রাইট? তো সুষ্ঠু নির্বাচন যদি হতে হয় তাহলে সেই দেশে তো গণতন্ত্র থাকতে হবে। তো তুমি গণতন্ত্র মানো না, গণতন্ত্র বিশ্বাস করো না, গণতন্ত্র চাও না, এট দ্য সেম টাইম তুমি সরকারের পরিবর্তন চাও। হাউ ফান অ্যান্ড ভেরি মাচ কন্ট্রোভার্সিয়াল, রাইট? মানে প্রচন্ড রকম স্ববিরোধী। কিন্তু ভারতের ক্ষেত্রে তো বিষয়টা এরকম না। ভারতে তো ডেমোক্রেসি খুব স্ট্রংলি এস্টাবলিশড। সেখানে তো সরকারের কাছে কোনো মেসেজ দিতে গেলে সেখানে তো ভাঙচুর, আগুন জ্বালাও, পোড়া, এগুলো তো দরকার পড়ে না। তবে ওই যে ভারতের চতুর্পাশে যেহেতু মুসলিম কান্ট্রিগুলো আছে, যেহেতু সেই মুসলিম কান্ট্রিগুলোতে কোনো গণতন্ত্র নাই এবং সেখানে আন্দোলন বলতেই হলে ভাঙচুর, জ্বালাও পোড়াও বোঝানো হয়, তো তার প্রভাব কিছুটা হলে তো ভারতে পড়বেই। এই হেতু আমরা দেখি ভারতেও বিভিন্ন জায়গায় যখন আন্দোলন হয় ওই ভাঙচুর, জ্বালাও পোড়াও এইগুলো করে কি বেসিক্যালি সরকারি সম্পত্তি, তাই না? যে সরকারি ট্রেন অথবা সরকারি বাস, ট্রাম, তারপরে সরকারি অফিস আদালত, এগুলো টার্গেটেড হয়। এবং এগুলোই যে ভারতের চতুর্পাশে কি মুসলিম দেশ না, ওই কারণে কিন্তু বস্তুত। তো যাই হোক, এখন এটা তো একটা শেষ হওয়া উচিত। মুসলিম দেশগুলোতে আমি জানি এগুলো এই ধরনের কোনো আইন পাশ করতে পারবে না, কারণ যেহেতু মুসলিম দেশগুলো তো গণতান্ত্রিক না, তারা নিজেরাও গণতন্ত্র বোঝে না, গণতন্ত্র মানে না। কিন্তু ভারতের তো ওই সমস্যা নেই। এই জন্য এই যে ফতোয়া যেটা নাকি দিল যে শুভেন্দু অধিকারী, যে এইবার যা তোমরা আন্দোলনের নামে গাড়ি ঘোড়া পোড়াইবা, মানে জনগণের সম্পত্তি, সরকারের সম্পত্তি ধ্বংস করবা, এরপরে তোমাদের বিরুদ্ধে কেস হলে স্রেপ ওই কোর্টে ধরে নিয়ে ই করলে 6 মাসের কারাদণ্ড, 1 বছরের কারাদণ্ড দিয়েই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। জি না, খেলা ওখানে শেষ না। 5 বছরের কারাদণ্ড বা 1 বছরের কারাদণ্ড তুমি ভোগ করবে, বাট এট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু কম্পেনসেট হোয়াট ইউ হ্যাভ ডিস্ট্রয়েড, হোয়াট ইউ হ্যাভ অলরেডি বার্নড আউট, রাইট? পোড়াপুড়ি করবা, ভাঙচুর করবা, জনগণের সম্পত্তি ধ্বংস করবা, আর তুমি কোনো ক্ষতিপূরণ দিবা না, এটা তো হয় না। অতএব আমার কাছে মনে হয় যে শুভেন্দু অধিকারী একটা যুগান্তকারী এবং অবশ্যই একটা দুর্দান্ত একটা আইন তৈরি করছে। এ থেকে বাংলাদেশের একটা মনে হয় শিক্ষণীয় আছে, বাংলাদেশের সরকার এই ধরনের আইন করতে পারে, যে ঠিক আছে, ভালো কথা। এবং সেইগুলা করলেই কিন্তু আস্তে আস্তে এই বাংলাদেশও গণতান্ত্রিক হতে পারে আস্তে আস্তে। তখন 10 বার চিন্তা করবে যে আমি আন্দোলন করব, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এই যে জ্বালা পোড়া ভাঙচুর এগুলা করি, এগুলা করতে গিয়ে 10 বার চিন্তা করবে, তাই না? আমার কাছে এটা খুবই ভালো একটা আইন বলেই মনে হচ্ছে, এই যে পশ্চিমবঙ্গের এই যে শুভেন্দু অধিকারী। দেখা যাক কি হয়। ধন্যবাদ।